১ বছর পর হোক বা ৫০ বছর পর হোক, ভারত বাংলাদেশে একদিন হামলা করবেই করবে। যদি বাংলাদেশ সামরিক শক্তির বৃদ্ধি না করে, তাহলে হয়তো বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিবে। ভারত বাংলাদেশকে দখল করার জন্য ২টা প্ল্যান করেছিল, যার একটা ছিল প্ল্যান এ। তবে সেটা ২০২৪-এ ছাত্র জনতার বিপ্লবে ব্যর্থ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন ভারতের প্ল্যান বি চলছে এবং ভারতের প্ল্যান বি এর কিছু কিছু বিষয় সফলও হয়েছে। আর ভারতের প্ল্যান বিতে কি কি আছে তা জানতে হলে ভারতের বর্তমান শহর হায়দ্রাবাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। হায়দ্রাবাদ বর্তমানে ভারতের একটি শহর, তবে এই হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদের আয়তন ৮২,৬৯৮ বর্গ মাইল, যা বাংলাদেশ থেকেও কম না। মীর লাইক আলী ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী। আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রতিরোধ যুদ্ধে এই লাইক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষ অবধি লড়াই চালিয়েছিলেন। এই লড়াই যখন চলছিল, হিন্দুত্ববাদী ভারতের সুসজ্জিত সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দ্রাবাদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন বিশ্বে কোনো দেশ একটুও আওয়াজ তোলেনি, এমনকি জাতিসংঘও কোনো পদক্ষেপ নেয়নি। সম্পদ, সমৃদ্ধি এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঠিক থাকার সকল যোগ্যতাই হায়দ্রাবাদের ছিল। দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল, নিজস্ব আইন আদালত ছিল, বিচার ব্যবস্থা ছিল, নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, হাইকোর্ট ছিল, শুল্ক বিভাগ ছিল, তাদের ভাষা ছিল, নিজস্ব পতাকা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, দেশে দেশে রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল। এছাড়া ১৯৫৩ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে হায়দ্রাবাদকে স্বাধীন মর্যাদা দান করেছিল। ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি। ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে এটি একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। ১৯৪৭ সালে ব্রিটিশদের বিদায় মুহূর্তে হায়দ্রাবাদের ভাগ্য অনিশ্চিত হয়ে যায়। ভারত থেকে ব্রিটিশ চলে যাওয়ার পর দেশ বিভাগের সাথে সাথে হায়দ্রাবাদ নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। সেখানে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়। ভারতের হৃৎপিণ্ডের মধ্যে পাকিস্তানের মতো আরও একটা স্বাধীন রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াবে, এটা নেহরু মেনে নিতে পারেননি। তাই তিনি একে সামরিক আগ্রাসনের মাধ্যমে রাতে রাতে দখল করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের পণ্ডিত নেহরু প্রকাশ্যে হুঙ্কার দিয়ে বললেন, যদি এবং যখন প্রয়োজন মনে করব, হায়দ্রাবাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করব। তারপর পর্যায়ক্রমে শুরু হলো ভারতের ষড়যন্ত্র। ভারত বলতে লাগলো, হায়দ্রাবাদের জনগণের বেশিরভাগ হিন্দু, তারা ভারতে যোগদান করতে চায়। যেমন এখন বাংলাদেশের বিরুদ্ধে হিন্দুদের প্রতি অত্যাচারের মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই সংখ্যালঘু কার্ড ভারত হায়দ্রাবাদের সাথেও খেলেছিল এবং এখন বাংলাদেশের সাথেও খেলতেছে। ভারতের চিরচারিত অভ্যাস অনুযায়ী তারপর দেশের অভ্যন্তরে প্রশিক্ষণপ্রাপ্ত অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে হায়দ্রাবাদের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করেছিল। ভারতের এই ষড়যন্ত্র এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশে ভারতের রয়ের এজেন্ট রয়েছে। হায়দ্রাবাদের হিন্দু মুসলমানের শত শত বছর ধরে গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দিল ভারত। রামানন্দ তীর্থ নামের একজন কংগ্রেস নেতা ধর্মকে অবলম্বন করে দেশে আইন অমান্য আন্দোলন শুরু করলো, যেটা বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সনাতনী ধর্মকে ব্যবহার করে জাতীয় পতাকা অবমাননা করার মাধ্যমে বাস্তবায়ন করেছে। তারপর দেশের আইন অমান্য করার কারণে হায়দ্রাবাদ সরকার গ্রেপ্তার করা শুরু করলো। আর বাংলাদেশে ইসকন নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে এটা ভারতের হায়দ্রাবাদ প্ল্যানের সাথে মিলে যায়। হায়দ্রাবাদ সরকার গ্রেপ্তার শুরু করলে কংগ্রেস নেতা রামানন্দ তীর্থ ভারতে পালিয়ে যায় এবং সেখানে বসে অ্যাকশন কমিটি তৈরি করলেন। সেই অ্যাকশন কমিটির লোকজন দলে দলে হায়দ্রাবাদে ঢুকে মুসলমানদের হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং সীমান্তরক্ষীদের সাথে খণ্ডযুদ্ধে লিপ্ত হলো। ভারতের এই প্ল্যানও বাংলাদেশের সাথে ঘটতে শুরু করেছে। ইতিমধ্যে চট্টগ্রামে মসজিদ হামলা, সেনাবাহিনীকে এসিড নিক্ষেপ ও আইনজীবী হত্যার মাধ্যমে ভারতের প্ল্যান বি সফল হতে যাচ্ছে। হায়দ্রাবাদের কিছু হিন্দু ভারতের সহায়তায় কংগ্রেস এবং কমিউনিস্টদের সাথে এক হয়ে হায়দ্রাবাদের সশস্ত্র বিদ্রোহ শুরু করে দিয়েছিল। সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে এরকমই শুরু করেছে। বিজেপি নেতা বাংলাদেশের সীমান্তে অবরোধ, ভিসা বন্ধ, পণ্যবাহী ট্রাক অবরুদ্ধ করার হুমকি দিয়েছে। হায়দ্রাবাদে হিন্দু বিদ্রোহী গোষ্ঠী কংগ্রেস ও কমিউনিস্টদের হামলা এতটাই ভয়ঙ্কর রূপ নিল যে তাদের নিয়ন্ত্রণ করা হায়দ্রাবাদ সরকারের পুলিশ ও সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না, কারণ বিদ্রোহীদের হাতে ভারতের অত্যাধুনিক সামরিক অস্ত্র ছিল। একের পর এক গ্রাম দখল করে সেখান থেকে মুসলিমদের উচ্ছেদ করতে লাগলো, খাজনা আদায় করা শুরু করলো। তখন হায়দ্রাবাদের বিখ্যাত কাসিম রিজভী কলেজ ছাত্রদের নিয়ে গড়ে তুললেন এক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী, যাদের নাম রাখা হলো রেজাকার, অর্থাৎ স্বেচ্ছাসেবক।
সীমান্ত এলাকায় তারা প্রতিরোধ করে ভারতীয় অনুপ্রবেশ বন্ধ করে দিতেও সক্ষম হলো। কিন্তু মিথ্যা কথা এবং প্রোপাগান্ডায় দক্ষ ভারত স্বেচ্ছাসেবক বাহিনীর নামে খুন, লুট আর কল্পিত অত্যাচারের গল্প তৈরি করে রং ছড়িয়ে তাদের প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে প্রচার করে হায়দ্রাবাদে আতঙ্ক ছড়িয়ে দিল। তারা প্রচার করতে লাগলো যে ভারত হায়দ্রাবাদে আক্রমণ করলে স্বেচ্ছাসেবক বাহিনী হিন্দুদের কচু কাটা করবে। তাদের প্রচারে আতঙ্কিত হয়ে হিন্দুরা দলে দলে ভারতে পালিয়ে যেতে লাগলো। সেই সুযোগে ভারত আরো চিৎকার করতে লাগলো যে হায়দ্রাবাদে হিন্দুদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এভাবে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের মাধ্যমে হায়দ্রাবাদের ভাবমূর্তি নষ্ট করে সেনা অভিযানের ক্ষেত্র প্রস্তুত করলো ভারত। ভারতের এই পদ্ধতিও বাংলাদেশের সাথে বিগত 3 মাস হলো প্রয়োগ করে যাচ্ছে। রিপাবলিক বাংলা চ্যানেল সহ ভারতের কিছু দালাল মিডিয়া শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক খবর প্রচার করে যাচ্ছে। 1948 সালের 13ই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে আক্রমণ শুরু করে। পুরো হায়দ্রাবাদ পুড়ে ছাই হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষের প্রাণ শেষ হয়ে যায়, দেশপ্রেমিকদের সকল চেষ্টায় ব্যর্থ হয়ে গেল। 1948 সালের 18ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ বাহিনীর প্রধান সেনাপতি আল ইদ্রুস রাজধানী হায়দ্রাবাদের বাইরে গিয়ে ভারতীয় সেনাপ্রধান মেজর জেনারেল JN চৌধুরীর কাছে আত্মসমর্পণ করেন। এইভাবে মাত্র 6 দিনের যুদ্ধে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় বাংলাদেশের থেকেও বড় দেশ 82,698 বর্গ মাইলের হায়দ্রাবাদ। দখলের পর হায়দ্রাবাদ দেশকে এমনভাবে ছোট ছোট টুকরা করা হলো যে হায়দ্রাবাদ এখন একটা শুধুই শহর। হায়দ্রাবাদের মতোই ভারত বাংলাদেশে প্ল্যান তৈরি করেছে। তবে 1948 সালের ভারত আর আজকের ভারত অনেক পার্থক্য। তাদের দূরপাল্লার মিসাইল, পরমাণু বোমা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ভারতের তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি শূন্য বলা যেতে পারে। সেই সময়ে বাংলাদেশে থেকে বড় দেশ দখল করতে মাত্র 6 দিন লেগেছে। আর বাংলাদেশ দখল করতে ভারতের কয় মিনিট লাগবে এটাই চিন্তার বিষয়। তাই বাংলাদেশের উচিত সামরিক খাতকে আরও বৃদ্ধি করা এবং আধুনিক সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা করা। না হলে ভারত কেন, মিয়ানমারের সাথেও বাংলাদেশ টিকতে পারবে না। Thank you.